তাদের দিকে খারাপভাবে চোখ তুলে তাকানোর কেউ সাহস করবে না। সেই রাষ্ট্রটা আমরা উপহার দিতে চাচ্ছি। আমাদের যে এখন রাজনৈতিক পরিস্থিতি, সেই সবকিছুর একটা প্রভাব কিন্তু মিডিয়াতেও আছে, যে কত শো অফ করা যায়, কত আসলে দ্রুত যেটা সে যেইভাবে হোক না কেন সে পপুলার হতে চায়। তো এই যে টেন্ডেন্সি, এটা কিন্তু সামনে কোনো আদর্শ নাই যাকে দেখে তার মনে হবে যে আচ্ছা আমি তো আসলে এর মতো হতে চাই। আপনি আফজাল ভাই যেই সময়টার কথা বললেন সেটা হচ্ছে স্বর্ণযুগ বলা হয়, যে ওই সময় যারা ভেবেছেন, যারা আসলে চিন্তা করেছেন নাটক নিয়ে, সিনেমা নিয়ে, মঞ্চ নাটক নিয়ে, গান কবিতা সবকিছু নিয়ে, তাদের যে মনন, তাদের যে চিন্তা চেতনা, সেইটার সাথে আসলে এখন যে আসলে এটা চিন্তা করে কাজটা করছে যে আমার এই প্রোডাক্টটাকে আমি কিভাবে সেল করব মানুষের কাছে, তার মনন আর সেই মননের মধ্যে কত পার্থক্য, সেইটা বিবেচনা করলেই কিন্তু বোঝা যায় যে এই অবক্ষয়টা কেন ঘটেছে। এবং এরই মাঝে কিন্তু আসলে ভালো কাজও হচ্ছে। ভালো কাজ হচ্ছে বলেই আমি যে সিনেমাটা কাজ করেছি রেহানা মারিয়াম নূর, সেটা কানস ফিল্ম ফেস্টিভ্যাল অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে, কিন্তু সেই সংখ্যা কিন্তু খুবই কম। আমাদের মানে পুরো স্বাধীনতার ইতিহাসে এইটা প্রথম সিনেমা যেটা আসলে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে। এবং এই সিনেমা যে খুব বেশি পাবলিকলি জনপ্রিয় হয়েছে এরকম না, কিন্তু কানস ঘুরে না আসলে হয়তো মানুষ এটার নামও জানতো না। হ্যাঁ, তো আমি এই ধরনের অনেক অড কাজ করেছি। আমি গুটি নামে একটা সিরিজ করেছি। হ্যাঁ, তো ওই কাজগুলো অড, আমি জানি যে ওই দর্শকগুলো কম, কিন্তু আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি কিন্তু চেষ্টা করেছি যে যেইটা আমি বিশ্বাস করি, আমি যেই যা আমি আসলে প্রতিফলন করতে চাই আমার কাজে, সেই কাজগুলোকে আমি চুজ করব। কিন্তু সেটা কিন্তু ডিফিকাল্ট, কারণ আমার টিকে থাকারও একটা লড়াই আছে। আমি সিঙ্গেল মাদার, আমার বাচ্চাকে নিয়ে আমার কিন্তু সার্ভাইভ করতে হয়। সো যখন আমি দেখি যে আসলে টাকাটা ওই অর্থে আসছে না এত বাঁচতে গিয়ে, তো তখন কিন্তু অনেক সময় অনেক চিন্তা আমরা করতে পারি না। তো আমাদের এই সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক যে অবস্থান, সেটার একটা অনেক বড় প্রভাব কিন্তু আসলে মিডিয়াতে আছে। সো শুধু মিডিয়ার মানুষ না, এটা আসলে পুরো প্রেক্ষাপটের উপর নির্ভর করে এই ঘটনাটা। আপনি প্রশ্ন করেছেন, জি, বাংলাদেশ জামাত ইসলামী যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তাহলে নারীদের ক্ষেত্রে এই রাষ্ট্রের বা সরকারের দৃষ্টিভঙ্গি কেমন হবে? এটা কি পাকিস্তান স্টাইল হবে, নাকি আফগান স্টাইল হবে, নাকি অন্য কিছু হবে? না, বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না, বাংলাদেশ থাকবে। তাহলে কেমন হবে সেই চিত্রটা? আজকেও আমরা 3টা দেশের রাষ্ট্রদূতের সাথে একসাথেই বসেছিলাম, তাদের একজনের সম্মানিত রাষ্ট্রদূতের বাসায়। এ প্রসঙ্গ সেখানেও এসেছিল। এ প্রশ্নের জবাব আগে অনেকবার দিয়েছি, আবার দিচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে যে নারী পুরুষের সম্মিলনেই একটা সমাজ গড়ে ওঠে এবং সমাজ তার কাঙ্ক্ষিত ইস্পিত লক্ষ্যের দিকে এগিয়ে যায়। নারীকে বাদ দিয়ে সমাজ নয়, পুরুষকেও বাদ দিয়ে সমাজ নয়। যার যার অবস্থানে আল্লাহর দেওয়া মেধা, যোগ্যতা, দক্ষতা অনুযায়ী পরিবার, দেশ এবং জাতি গঠনে সবাই ভূমিকা রাখবে। এটি তাদের ন্যায্য অধিকার এবং রাষ্ট্রীয় দায়িত্ব বটে নাগরিক হিসেবে। এদিক থেকে বিবেচনা করলে আফগানিস্তানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা আপনিও চোখে দেখছেন না, আমিও দেখছি না। শুধু মিডিয়ার মাধ্যমে মাঝে মাঝে কিছু খণ্ডচিত্র আমাদের কাছে যেটুকু আসে তাই নিয়ে আমাদের ধারণা। তা আমরা যে আদর্শটা লালন করি, এটা পাকিস্তান কিংবা আফগানিস্তান কেন্দ্রিক নয়। এটি হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা, যেটা 1500 বছর আগে মানবতার মুক্তির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, মদিনা কেন্দ্রিক। আমরা ওই ব্যবস্থাটাই চাই। সেই রাষ্ট্রে নারীদের অবস্থান কেমন ছিল? আপনি একজন বিজ্ঞ সাংবাদিক হিসাবে আমি বিশ্বাস করি আপনি জানেন, সেই রাষ্ট্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহিলাদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজকর্মে এঙ্গেজ করেছিলেন, এমনকি যুদ্ধের ময়দানেও সঙ্গী বানিয়েছিলেন। তারা পুরুষদের সাথে থেকে যুদ্ধ করেছেন। ওদের কঠিন বিপদের সময় আল্লাহ রসুলের সামনে একজন যোদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ রসুলকে আগলে রেখেছিলেন। তিনি ছিলেন একজন নারী, একজন মহিলা, একজন মা, হযরতে মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ঢাল ছিলেন আল্লাহ রসুলের জন্য। যুদ্ধ শেষে তার দেহ থেকে অনেকগুলা ঝুলন্ত তীর আল্লাহ রসুল নিজেই দাঁতে কামড় দিয়ে বের করেছিলেন। এখান থেকে বুঝতেই পাচ্ছেন
যে মানব জীবনের সবচেয়ে কঠিন কাজের নাম হচ্ছে যুদ্ধ, সেই ময়দানেও যখন মহিলারা অংশগ্রহণ করেছেন, কাজেই তাদেরকে গৃহবন্দী করে রাখা অথবা তাদের সামাজিক দায়িত্ব পালন থেকে বাধা দেওয়া এ অধিকার কারণে জি রাষ্ট্রীয় কাজকর্মে তিনি মহিলাদের পরামর্শ নিয়েছেন, ব্যবসা তারা পরিচালনা করেছেন, শিক্ষা তারা দান করেছেন। জি এক কথায় সমাজের সকল ক্ষেত্রেই তাদের সম্মানজনক অবস্থান এবং বিচরণ ছিল। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শিবির রক কেটেছে কিনা সেটা একটা প্রশ্ন, কাটলে কার কার কেটেছে, কতটা কেটেছে, কোন সময় কোন জায়গায় কেটেছে এবং কেন কেটেছে, 3 প্রশ্ন, একের মধ্যে 3। তা আমি এর জবাব অবশ্যই দেব, কিন্তু এও কি আপনি একটু লক্ষ্য করেছেন, একজন সচেতন নাগরিক হিসাবে আমি বাদ দিলাম আপনি সাংবাদিক, অবশ্যই আপনি সাংবাদিক, এটাকে একদিকে রাখলাম, একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আপনার কাছে আমার জানার বিষয় যে শিবিরের ছেলেদের একটা ইটের উপরে মাথা রেখে আর একটা ইট দিয়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন করে 4 জনকে খুন করা হয়েছে, এটা কি আপনি জানেন? বাঁধন যোগ করতে চাইছিলেন এই বিষয়ে। জি, আসলে আপনি আপনার যে প্রশ্নটা ছিল যে মিডিয়ায় আসলে যারা কাজ করেন তাদের আর্থিক অবস্থাটা কেমন, এখানে আসলে আমি যদি আমাকে দিয়ে বলি, আমি খেয়ে পড়ে চলতে পারবো, আমি আমার মেয়েকে পড়াতে পারি, আমার ইনকাম কিন্তু এইটুকুই। হ্যাঁ, এর চেয়ে বেশি আমার কিন্তু ইনকাম না। তো যারা এর চেয়ে বেশি ইনকাম করে ফেলছেন অনেক অনেক কাজ করে, সেটা কিন্তু তাদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং যারা আসলে কাজটা এখন ওই অর্থে পাচ্ছেন না এবং তারা মনে করছেন যে তারা আসলে এখানে এখন আর থাকতে চান না, তাদের হয়তো আরেকটু অন্যরকম একটা লাইফ তাদের চিন্তা করেছেন, তারা দেশের বাইরে হয়তো অনেকে চলে গেছেন। কিন্তু এরকম ব্যাপারটা একদমই না যে আমাদের এখানে আসলে প্রচুর টাকা ইনকাম করার সুযোগ আছে। 2-1 জন হয়তো করতে পারেন, এটা খুবই আসলে ওই রকম গল্পটা আবার ওইখানেই যে যার কাছে টাকা আছে তার কাছে অনেক টাকা আছে, যার কাছে টাকা নাই তার কাছে আসলে কিছুই নাই। এবং আমি যেই জায়গাটা এখন আছি সেই জায়গা থেকেও আমাকে টাকা নিয়ে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। সো আমার সাথে যারা আরো অনেক কোঅ্যাক্টররা যারা কাজ করেন কিংবা লাইটে কাজ করে, প্রোডাকশনে সাপোর্ট করে, আপনি চিন্তাও করতে পারবেন না যে তাদেরকে আসলে টাকা নিয়ে কি ধরনের কমপ্লিকেশন ফেস করতে হয়। সো এখানে অনেকে আসে টাকাটাকে বিভিন্ন মাধ্যম থেকে, হয়তো কোনো একটা মাধ্যমে এই জায়গা থেকে বের করতে আসে টাকা, আমি জানি না যে কি করেন তারা, কিন্তু যারা জেনুইনলি এখানে কাজ করেন বা ইনভেস্ট করতে চান তাদের কিন্তু খুব বেশি লাভের মুখ তারা দেখেন না, 2-1টা এক্সেপশনাল কেস ছাড়া। যেমন আমি হাওয়ার কথা বলবো, হাওয়া ভীষণ ভালো ব্যবসা করেছে, ব্যবসা সফল একটা ছবি হয়েছে, কিন্তু আবার ধরেন ব্যবসা সফল এরকম অনেক ছবি আছে যেটা ভীষণভাবে প্রশ্নবিদ্ধ, কারণ সেখানে নারী বিদ্বেষ এবং সমাজের যেই জিনিসগুলো মানুষ দেখতে পছন্দ করে সেটাকেই পুঁজি করা হয়েছে, বিকজ তাদেরকে বিক্রি করতে হবে, এবং সেই সব ঘুরে ফিরে এক জায়গায় চলে আসছে যে বিক্রিটা বা মানুষের পর্যন্ত পৌঁছানোটা এত বেশি মুখ্য হয়ে গেছে যে তাদের নিজের বিবেক বিবেচনা কিংবা তাদের মননের আসলে আলাদা কোনো বিকাশ করার সুযোগ এখানে খুব একটা থাকছে না। বাদন, আপনাকে ধন্যবাদ। আমি এই প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসতে চাই, কিন্তু আসলে আফজাল ভাইকে আগে একটু শুনে আসতে চাই, যে সেটি হচ্ছে যে 17 কোটি মানুষের দেশ, ওই প্রশ্নটারই একটা লেজ এটা। 17 কোটি মানুষের দেশ, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটা অনেক বড় হওয়ার কথা, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটার মধ্যে থেকে অনেক বড় বেশি বিনিয়োগ আসতে পারার কথা, কিন্তু আমরা দেখছি যেখানে 30 থেকে 40টা টেলিভিশন আসতেছে অনেক বড় বিনিয়োগে, মাস কমিউনিকেশন অন্যান্য শাখায়, খবরের কাগজ বা অন্য কোনো জায়গার মধ্যে থেকে আমরা এই বিনিয়োগ দেখতে পাইলেও এন্টারটেনমেন্ট জগতে, মানে সিনেমার ক্ষেত্রে বিনিয়োগ, ভালো কোনো থিয়েটার করার জন্য বিনিয়োগ, এগুলির ক্ষেত্রে বিনিয়োগ আসতেছে না কিন্তু ভাইয়া, কিন্তু করে সেটা কন্টিনিউ করতে পারছেন না, অনেকে আসলে সৎ ইচ্ছা নিয়ে আসে, যে তাদের একটা ভালো ইচ্ছা থাকে যে আমি আসলে এখানে বিনিয়োগ করব এবং এখান থেকে আমার টাকাটা আমি উঠাবো বা আমি লাভের মুখ দেখবো, কিন্তু আমাদের কিন্তু মানে খুবই অসাধু মানুষ আছেন
যারা আসলে কোনো কিছুকেই ঠিক মতো করেন না, তো দেখা যায় যে তাদের পাল্লায় যখন পড়েন তখন তারা কিন্তু আর আরেকটা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন না। এইটা আমি অনেক ভালো ভালো বিনিয়োগকারীদের সাথে ঘটতে দেখেছি যে তারা চান যে এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করুক, তারা চান ভালো কাজ হোক, কিন্তু তাদের এখানে যখন তারা কাজ করতে আসেন, যেহেতু এখানে অনেক বেশি করাপশন আছে, তো তারা কি হয় ওই জায়গাটার মধ্যে ওই গোলকধাঁধায় পড়ে তারা আর কিন্তু এটাকে আরেকটা নেক্সট প্রজেক্ট তারা আর ইনিশিয়েট করতে চান না। আর কিছু মানুষ আছে যারা কিন্তু কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছেন, কিন্তু তারা কি কাজ করছেন তারা নিজেরাও জানেন না এবং কেন করছেন এইটার কোনো প্রশ্নের উত্তর তারা জানেন না। সো তাদের কাছে প্রচুর টাকা আছে, শুধু টাকা থাকলে হবে না। আমি একটা জিনিস ভাইয়া খুবই অ্যাড করতে চাই, আমাদের এখানে প্রডিউসার নিয়ে একটা খুব ভ্রান্ত ধারণা আছে। আমরা মনে করি আমার টাকা আছে সো আমি একটা সিনেমা প্রডিউস করে ফেলবো। একজন প্রডিউসারকে কিন্তু সবচাইতে বেশি আসলে শিল্পবোধ তার মধ্যে সবচাইতে বেশি থাকতে হবে। তার একটা প্রজেক্ট পিক করতে হবে যে প্রজেক্টটা তার ভিশনকে দেখানো যাচ্ছে এরকম একটা প্রজেক্ট, এবং সে তখন ইনভেস্টর জোগাড় করবে। কিন্তু আমাদের এখানে যারা ইনভেস্টর তারাই বেসিক্যালি প্রডিউসিং মনে করছে যে তারাই প্রডিউসার, কিন্তু এই জিনিসটা না আসলে। তো আমাদের এখানে কিন্তু ইনস্টিটিউশনেরও অভাব আছে ভাইয়া। আমাদের এখানে কিন্তু ওই রকম প্রফেশনাল কোনো ট্রেনিং নাই যে আপনি ধরেন একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য আপনার কিন্তু একটা প্রফেশনাল মানে মানুষ লাগবে যারা আসলে ইন্ডাস্ট্রিটাকে রান করাবে। তো আমরা এখানে সবাই হচ্ছে যার যার মতো শিখে জাস্ট দাঁড়ায় গেলাম যে আচ্ছা আমরা এটা করতেছি, এরকম করে তো আসলে হয় না, এরকম করে তো একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারে না আসলে। তো ইনস্টিটিউশনের উপরে একটা জোর দেওয়া উচিত যে আমাদের যারা এখানে কাজ করতে আসবে তাদের একটা ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে, তখন আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রির অনেক অনেক পরিবর্তন হবে। এবং মানে করাপশন তো ডেফিনেটলি এটা যত তাড়াতাড়ি বন্ধ করা যাবে বা কমানো যাবে, মেবি বন্ধ তো হবে না, হয়তো কমানো গেলে সেটা ডেফিনেটলি আরো অনেক ভালো ভালো কিছু আমরা দেখবো। বাদন, এবারের যে আমি প্রসঙ্গটি সেটির প্রশ্ন বা আলোচনার বিষয় প্রথমে আপনি শুরু করবেন, একই প্রসঙ্গে আসলে আফজাল ভাইকে আমরা শেষে শুনতে চাইবো। সেটি হচ্ছে অনুদানের চলচ্চিত্র। আমরা জানি যে চলচ্চিত্র নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের অনুদানের ব্যবস্থা আছে, কেউ কেউ সেই অনুদান নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেনও, কিন্তু এই অভিযোগটিও প্রায় শুনি সেটি বিশেষ কোনো রাজনৈতিক দল, অর্থাৎ এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগের মাইন্ডের যারা লোক আছে তারা যদি আবেদন করেন তারা একটা ছবি পাবেন, সেই ছবি দিয়ে কোনো মতে ছবিটি শেষ করা হবে, ছবিটি শেষ করে কোনো মতে সেটি দিয়ে দেওয়া হবে। এইটি সম্পর্কে করেনও না ভাইয়া, অনেকে শেষও করেন না। সেই সম্পর্কে একটু আপনার মন্তব্য শুনতে চাইবো। আফজাল ভাইয়ের কাছে একটু মন্তব্য শুনতে চাইবো যে অনুদানের চলচ্চিত্রের একাল আর সেকাল মানে আগে কিরকম ছিল এখন কিরকম। আগে বাঁধনকে শুনতে চাই, বাঁধন অনুদানের চলচ্চিত্র নিয়ে আপনার মতামত। আচ্ছা, আমি আগের ব্যাপারটা জানি না, বাট আগেরটা আফজাল ভাই বলুন, আপনি এখনকারটাই বলেন। হ্যাঁ, আমার জীবনের মাত্র 4-5 বছর হয়েছে, আমি খুব মনোযোগী হয়েছি যে আসলে আশেপাশে কি হচ্ছে এটা আমি দেখতে চাই। তো সেটা দেখতে গিয়ে আমি দেখলাম যে অনুদানে কিছু চলচ্চিত্র আছে যেগুলো অসাধারণ, যেগুলো খুবই ভালো ডিরেক্টররা পাচ্ছেন, খুবই ভালো কাজ করছেন এবং তারা রিলিজ করছেন। কিন্তু কিছু প্রজেক্ট আছে যেটা খুবই প্রশ্নবিদ্ধ এবং অনেক সময় সেগুলো আবার পুরস্কারও পেয়ে যাচ্ছে, সেটাও প্রশ্নবিদ্ধ। সো অনেক প্রশ্নবিদ্ধ জায়গা কিন্তু থেকে যায়, এবং অনুদানের জায়গাটায় যদি একটা ইয়াং ছেলে মেয়ে মানে ওরা যদি আসলে কাজ করার সুযোগটা পেত এবং সত্যি সত্যি আসলে বিবেচনা করেই অনুদানের জায়গায় করাপশনটা কম থেকে যদি আসলে অনুদানটা দেয়া হতো, তাহলে অনেক 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 ভালো ভালো প্রজেক্ট কিন্তু মানে ফিল্ম অ্যাটলিস্ট বাংলাদেশে আসতো। এটা আমি বিশ্বাস করি, কারণ আমি লাস্ট 4-5 বছরে আমি যেটা দেখেছি যে যেটা ভালো হয় সেটা খুব ভালো হয়, এবং কিছু কিছু চলচ্চিত্র কাজও হয় না, ওগুলো টাকা আবার ফেরত নিতে হয়, কেস করতে হয়, মানে অদ্ভুত ঘটনা। তো তারা এইরকম ইরেসপন্সিবল মানুষকে তারা কাজটা দেয়নি কিভাবে? যখন এটার মানে অনুমোদন দেয়া হয়, মানে এটা যখন অনুদান দেয়া হয় তখনই তাদের কি বিবেচনায় দেয়া হয় সেটা নিয়ে তো বিশাল এক প্রশ্ন থেকে যাচ্ছে আসলে। কিন্তু এই জায়গাটা যদি অনেক বেশি ক্লিয়ার হতো, যদি সত্যি সত্যি যারা অনুদান পাওয়ার জন্য এলিজেবল তারাই পেতেন, তাহলে আমার মনে হয় যে আরো অনেক ভালো ভালো প্রজেক্ট আসলে বাংলাদেশে হতো, খুব খুব ভালোভাবে হতো। আসলে আমাদের এখানে আমাদের এখন মুখ্য বিষয় হচ্ছে ভাইরাল হতে হবে। এত বেশি আসলে মানে কন্টেন্ট বলেন, এত বিজ্ঞাপন, এত খবর, এত কিছু পৃথিবীতে ঘটে যাচ্ছে,
তো এখন এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যে আমরা কিভাবে ভাইরাল করব একটা জিনিস। তো সাধারণ মানুষ, আপনি যাদের কথা প্রথমেই বলছিলেন যে তারা চিন্তা করছে যে তাদের কাজটা মানুষ কয়জন মানুষ দেখছে, কয়টা ক্লিক হচ্ছে, কয়টা ভিউ হচ্ছে, এটার জন্য তারা অস্থির হয়ে যাচ্ছে, সেটা আপনি একটা ইন্ডিভিজুয়াল মানুষের কথা বলছেন। কিন্তু ধরেন আপনি যেই রেফারেন্সটা দিলেন, যেই জায়গা নিয়ে আপনি কথাটা বললেন, তারা কিন্তু বাংলাদেশের অনেক রেসপন্সিবল একটা জায়গা বিলং করেন, এবং যারা করেছেন তারাও বিলং করেন, এবং যাদের হয়ে তারা করেছেন তারাও খুবই একটা রেসপন্সিবল জায়গা বিলং করেন। কিন্তু তাদের কাছেও কিন্তু এটা মুখ্য যে ভাইরাল কিভাবে আমরা হব। তো এখন ধরেন এই জায়গাগুলো নিয়ে তো কথা বলা এবং এই জায়গাগুলোর উপর কাজ করা আমার বা আপনার একটা আলোচনায় আসলে এটা সম্ভব না। কিন্তু এখানে এখন সবচাইতে মুখ্য হচ্ছে বাংলাদেশের মানুষের, বা আমি বলবো ওয়ার্ল্ড ওয়াইড, এই টার্মটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ভাইরাল হতে হবে। যে কোনো কিছু মানে মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে ভাইরাল হতে হবে। তো ভাইরাল যতদিন হতে চাইবে মানুষ, তখন তো সে যেটা করে তার ভাইরাল হওয়া যায়, কারণ এত কন্টেন্ট, এত কিছুর মধ্যে আসলে এত সহজ না মানুষের মাথায় রেজিস্টার করা যে ও আচ্ছা এটা রেজিস্টার হয়েছে, যে ও আচ্ছা এটা তো হয়েছে ঘটনা, কারণ প্রত্যেকদিন নানান ঘটনা ঘটছে। তো ওই জায়গাটা থেকে তো বের হওয়া, আমি জানি না কিভাবে বের হবে, কিন্তু ভাইরাল হওয়ার জন্য সেটা সে রেসপন্সিবল জায়গায় থাকুক, সে বাংলাদেশের যেই জায়গায় বিলং করুক না কেন, সবার মাথার মধ্যে ওই জিনিসটা কাজ করে বলেই হয়তো তারা আসলে এই ধরনের জিনিসগুলোতে ইনফ্লুয়েন্সড হন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখছেন তার কারণ হচ্ছে আপনি বাংলাদেশের রাজনীতিকে ভালোবাসেন, বাংলাদেশের রাজনীতিকে একটি ভালো জায়গায় দেখতে চান, বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসুক সেটি আপনি চান, যেই কারণে আপনি এই সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। প্রিয় দর্শক, আপনার মন মানসিকতা অনেক ভালো, এই জন্যই হয়তোবা বাংলাদেশটাকে নিয়ে ভাবেন আপনি। প্রিয় দর্শক, আপনাকে আমি ছোট্ট একটি অনুরোধ করব, আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি আমাদের এই ভিডিওটি সবার আগে দেখতে পারেন। প্রিয় দর্শক, আজকে এই টকশোটি দেখার পরে আপনার কি মনে হলো? আপনার মনে হয়তো অনেক প্রশ্ন জাগছে, যেই প্রশ্নগুলির উত্তর আপনি পাননি ভিডিওর মধ্যে। সেই উত্তরগুলি যদি পেতে চান তাহলে আমাদের এই কমেন্ট বক্সে একটি কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন। প্রিয় দর্শক, আপনি যদি কমেন্ট করেন তাহলে আপনার কমেন্ট এসে আরেকজন পড়বে এবং সে আপনার কমেন্টগুলি পড়ে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। সো বাংলাদেশের রাজনীতিকে ভালো দিকে নেওয়ার জন্য দেখেন ভাই, রাজনৈতিক নেতারা কিছুই করতে পারে না। আমরা সাধারণ আম জনতা যারা আছি, আম জনতা বলতে আম পার্টির লোক না ভাই, আম তারেকের লোক না। আম জনতা মানে সাধারণ নাগরিক যারা আছে, তারা যেদিকেই ভোট দিব সেদিকেই কিন্তু নির্বাচিত হবে। আপনি যদি জামাতকে ভোট দেন তাহলে জামাত নির্বাচিত হবে, আপনি যদি বিএনপিকে ভোট দেন তাহলে বিএনপি নির্বাচিত হবে। আওয়ামী লীগের কথা তো বলা যায় না, কারণ আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে নাকি দিবে না সেই নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব চলতেছে। বিএনপি কিন্তু বলতেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত হয়নি, কিংবা আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাতিল করা ঠিক হবে না। সেই একইভাবে জামাতও কিন্তু এতে রাজি না। সেই ক্ষেত্রে দেখা যায় আওয়ামী লীগ হয়তোবা নির্বাচন করতেও পারে, সম্ভাবনা আছে। ডক্টর ইউনূসও এমন কথা বলছেন যে কোনো দলকেই আমরা বৈষম্য হতে দেব না। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আওয়ামী লীগের কি আসলেই নির্বাচন করা উচিত নাকি উচিত না। প্রিয় দর্শক, অনেকেই বলতেছেন যদি আওয়ামী লীগ নির্বাচন না আসে তাহলে হয়তো বা আওয়ামী লীগের এই ভোটগুলি কিছু সংখ্যক জামাতে চলে যাবে, কিছু সংখ্যক বিএনপিতে চলে যাবে। প্রিয় দর্শক, ওই সব কথা বাদ, আমাদের কথা হচ্ছে আমরা এমন একটি লোককে বাছাই করব, এমন একজন নেতাকে বাছাই করব যেই নেতা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে।
আমরা যদি আমাদের এলাকায় বা আমাদের ইউনিয়নে বা আমাদের আসনে, আমাদের জেলায় এমন একজন ভালো মানুষকে সিলেক্ট করি, যেই ভালো মানুষটিকে ভোট দিলে মানুষ শান্তি পাবে, তার চরিত্র কেমন সেটি আমাদেরকে দেখতে হবে। আর এই সকল কিছু যাচাই বাছাই করার জন্য কিন্তু আপনাকে আমাদের এই টকশোগুলি দেখতে হবে। এই টকশোগুলি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের রাজনীতিটা কোথায় যাচ্ছে এবং কি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনারা সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।